রেকর্ডিং হচ্ছে এবার। নতুন অ্যাপ, এখন আমরা এই অ্যাপে সবাই নতুন, এরকম চলতে চলতে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আর নেটওয়ার্ক এর কোনো প্রবলেম আমার হবে না। আমি ওয়াইফাই কানেকশন বাড়িতে আমাকে নিতে হলো, বাধ্য হয়, যাতে তোমাদের যে ক্লাসটা করাবো সেটা ঠিকঠাকভাবে যায়। এবার তোমাদের যদি কোনো কারণে কারো নেটওয়ার্ক কিছুক্ষণের জন্য হয়তো ফেলিয়ার হয়, তো সেটা নিয়ে আর টেনশন নেবে না তোমরা, কারণ এই ক্লাসটা আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে, তো আমি রেকর্ডিংটা আবার দিয়ে দেবো। তো তোমরা সবাই আমাকে আবার পেয়েই যাবে এটাতে, বুঝা গেল? তো এবার আমি 72 নাম্বার, দেখো সব ঠিকঠাক দেখছে। মুস্কান, তুমি মাঝে মাঝে এই স্ক্রিনের দিকে ফলো রাখবে, হ্যাঁ? আর যদি দেখো যে স্ক্রিন একটু গন্ডগোল করছে, আমাকে জানাবে। তো আমি 72টা শুরু করছি। তোমাদের কিন্তু এইটা একসঙ্গে নেই, বুক ওয়ান কারো কারো কাছে বুক ওয়ান আছে, কারো কাছে বুক টু নেই। তো যার কাছে বুক ওয়ান আর বুক টু আছে তার সঙ্গে নাম্বার আবার মিলবে না, কারণ এইটাই হচ্ছে আমার মূল বই ছিল আগে, যেটাকে ভেঙে আমি দুটো বই করেছিলাম। তো সিরিয়াল নাম্বার মিলবে না। এটা যে আমি করাচ্ছি সেটা প্রথম দিনেই আমি যে যে কটাই অঙ্ক আছে সবগুলোই আমি ছবি তুলে পিডিএফ দিয়ে দিয়েছি। তো তোমরা আশা করি এটা পেয়ে গেছো, বুঝা গেল? আর সবাই পেয়েছে তো? নাহলে আজকেও আমি লাস্টে আরেকবার এটা দিয়ে দেবো। তো পিডিএফ নিয়ে না, যখন আমাদের কোচিং খুলবে, যখন সরকার বলবে কোচিং খোলার জন্য, তখন আমরা যখন খুলবো, তো তোমরা এটা প্রিন্ট আউট পেয়ে যাবে। করোনা একটু ভালো দিকে আছে, এখন লোক বেশি মরছে না। করোনা হচ্ছে কিন্তু মানুষ মরছে না অতটা। তো ওইটার জন্য অসুবিধা নেই, আমাদের লকডাউন কিছুদিনের মধ্যে খুলে যাবে, ভালো খবর আছে। দেখো 72, a man, a woman and a boy can complete a job in 3 days. A man, a woman and a boy একটা কাজ কমপ্লিট করে 3 দিনে। আবার কি বলছে? For a man, a woman and a boy can complete a 3 days 14 না, মেন করছে 3 দিনে, আমি অর্ধেক করে লিখে দিলাম। মেন করছে 3 দিনে, উমেন করছে 4 দিনে, আলাদা করে আছে। আর বয় করছে 12 দিনে, বাচ্চা ছেলে সময় লাগছে। How many boys must assist one man, one woman to complete the job 1/4 of the day? এটা ক্রিটিক্যাল করে দিয়েছে 1/4 of the day। এই 1/4 of the day মানে কি? 1/4 of the day মানে একদিনের 4 ভাগের 1 ভাগ করবে। ধরে নাও একদিনে যদি 8 ঘন্টা খাটতো, তো 2 ঘন্টা খাটবে। এটার মানে এটা ক্লিয়ার হলো? কাটাকুটি করে বাকি চাপে যাবে, বুঝা গেল? যদি 4 ঘন্টা খাটতো তুমি 1 ঘন্টা খাটবে। 1/4 অফ দ্য ডে মানে এটা ক্লিয়ার হলো? তো এই যে 1/4 অফ দ্য ডে দিয়ে অঙ্কটা একটু জটিল করে দিয়েছে, কিন্তু আমি এটাকে একটু সহজ করে নিব। তো কিভাবে সহজ করব? প্রথমে এদের এলসিএম তোমাদের 12 হচ্ছে, এলসিএম কত? 12। তো আমি এলসিএম কে 4 দিয়ে গুণ করে দেবো, মানে 48 করে দেবো। কি বললাম? আমি তোমাদেরকে বলেছিলাম যে এলসিএম তুমি 12 লাও বা 24 লাও বা 36 লাও, যা নিবে তাতে হবে।
তো 1/4 যখন ভগ্নাংশ হয়ে গেল 1/4, তো আমি ওর 4 গুণ নিয়ে নিলাম এলসিএম। আমি যা নিব তাতে হবে। এইটা এই জন্য নিলাম যে কাটাকুটি আমার সহজ হবে। দেখাবো আমি তোমাদেরকে, আবার আমি 12 এলসিএম নিয়েও দেখাবো। আমি দুটো দিয়ে দেখাবো, তারপরে 12 নিয়ে যখন তোমাদেরকে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে কেন আমি 48 নিয়েছিলাম। বুঝা গেল এটা? তো আমি তোমাদেরকে এটা বলছি। তো এই মেন, একটা মেন একদিনে করবে 16টা, একটা উমেন করবে 12টা, আর একটা বয় করবে 4টা। কি বুঝতে পারলে না বলো? আমার স্ক্রিনটা ঠিক আছে দেখো তো। আচ্ছা, আমার স্ক্রিনটা ঠিক আছে তো তুমি বাড়িতে জানলা টানলা খুলে দাও, দেখো দেখা যাচ্ছে কিনা। কোথায় বাড়ি তোমার? ও, রামপুরে থাকছে তো নেট, রামপুরে তো নেটওয়ার্ক আছে। রামপুরহাটে সব জায়গায় প্রত্যেকটা গলিতে নেটওয়ার্ক আছে রামপুরহাটে। হ্যাঁ, তো তুমি এক কাজ করো, নেটওয়ার্ক যদি ডিস্টার্ব হয় তো একবার বেরিয়ে গিয়ে আবার ঢুকো, দেখো ঠিক হয়ে যাবে। একবার এখান থেকে বেরিয়ে যাও নি, আবার ঢুকো, নিয়ে ঢুকতে পারবে। হয়েছে, দেখতে পাচ্ছ এবার? দেখতে পাচ্ছ? চলো ঠিক আছে। আচ্ছা, বাকি সবাই দেখতে পাচ্ছ যারা আছো? ও, তো তোমার এটা নেটওয়ার্ক প্রবলেম আছে, ঠিক আছে, তুমি এইভাবে করতে থাকো, তোমার হয়ে যাবে। আর যদি খুব ডিস্টার্ব হয় তো আমি এই ক্লাস করার পরে রাতে আমি ভিডিওগুলো পাঠাবো। তো এই ভিডিও পাঠিয়ে দিব কিছু, বুঝা গেল? অসুবিধা নেই। আমি এখন ট্রাই করে দেখছি, সবার যদি নেটওয়ার্ক প্রবলেম হয় তো এই ক্লাস করেও আমাকে ভিডিও পাঠাতে হবে। যাও, তুমি ভিডিও পেয়ে যাবে, ওটা নিয়ে চাপ নিও না। চলো শুরু করছি। তো আমি 4 দিয়ে গুণ করলাম, 48 ধরলাম। তো এই একটা ম্যান একদিনে 16টি করবে যদি সারাদিন কাজ করলে। হ্যাঁ, কমপ্লিট একটা দিন যদি কাজ করে তো 16টা করবে। কিন্তু তো কমপ্লিট করছে না, কত করছে? 1/4, 4/1 ভাগ। তো 4/1 ভাগটা হচ্ছে 4টি। 16 4/1 কত? 4টি। আচ্ছা, এই সারাদিনে যদি 12টা করে তো 4/1 ভাগ কটা করবে? 3টি করবে, ঠিক বলেছে একদম, 3টি করবে। যদি সারাদিন যদি করে তো 16টি করবে। সারাদিনে 4/1 করবে তো 16/4 সমান 4টি। এই সারাদিনে 12টা করবে তো 4 দিয়ে ভাগ করলে 3টি করবে। তো 4 আর 3 কটা করছে? 7টা হয়ে যাচ্ছে। চলো 7টা। তো একটা মেন আর একটা ওমেন 7টা করবে। আমাকে জিজ্ঞেস করেছে হাউ মেনি বয়েজ মাস্ট অ্যাসিস্ট ওয়ান ম্যান and one woman to complete the job in 1/4 of the day. একটা মেন একটা উমেনের সঙ্গে কটা বয় লাগবে? হ্যাঁ, একটা মেন তো আমি দেখতে পাচ্ছি 4টি করছে, একটা উমেন করছে 3টি, তো 7টি, তো বয়কে কটা করতে হবে? 48 আছে, 7টা ম্যানেজ করে দেবো। তো কত করতে হবে? 41টা। এই 41টা কে করবে? বয় করবে। আচ্ছা, একটা বয় সারাদিনে 4টা করছে, তো যদি সারাদিনে 4/1 করে তো কটা করবে? একটা। বয় তাকে আমার কটা লাগাতে হবে? 41টাই লাগাতে হবে, কারণ একটা বয় একটা করে করবে, তাহলে 41টা বয় 41টা করবে। ক্লিয়ার হলো সবারই এটা? তোমরা বলো, তোমাদের ক্লিয়ার হয়েছে? কারো কিছু প্রশ্ন আছে? 48 - 7। আচ্ছা,
টোটালটা 48 ছিল, 48 এর মধ্যে একটা মেন 4টা করবে, একটা উমেন করবে 3টে। তো 4 3 60টা বাদ দিলে 41টা কাকে করতে হবে? বালককে করতে হবে, বয়কে করতে হবে 41টা। আর এই একটা বয় সারাদিন যদি কাজ করে তো 4টি করবে। এরা বলছে সারাদিনে 4 ভাগ 1 ভাগ করবে, তো 4 ভাগের 1 ভাগ মানে 1টি করে। তো একটা বয় 1টি করে করবে, আর একটা বয়কেই কিন্তু তোমাকে 41টা করাতে হবে। তাহলে একটা বয় যদি একটা করে, তাহলে 41টা বয়কে ডাকতে হবে, তবে 41টা হবে। ক্লিয়ার হলো এটা? না হলে নাই বলবে। হ্যাঁ, হয়ে গেছে। এবার দেখো, আমি তোমাদেরকে এইটাই 12 কেন ধরেনি সেটা দেখাবো। 12 ধরলে যে হবে না আমি বলছি না, বাট আমি 12 কেন ধরলাম না আমি তোমাকে 12 ধরে করে দেখাচ্ছি। 12 এই 4টে করবে, এই করবে কটা? 3টে, আর এই করবে 1টি। হলো? তো সারাদিন করলে 4টি করবে, তো সারাদিন তো করছে না। তো 4/4 কত? 1। আর এটা 3/4, তো 3/4 মানে 0.75। দশমিক, এই দশমিকটাকে কাটার জন্য আমি এটা করলাম 0.75। আর এটা 1/4 মানে 0.25। বুঝে গেল? তো এবার 1.75 যদি বাদ দিই আমি 12 থেকে, তো এটা 12 থেকে যদি 2 বাদ দিই 10, 9.25 পড়ে থাকবে। এবার এটা একটা বয় 1.25 করে করছে, একদিনে 0.25 করে করছে, এটা 10.25 হবে, 9 না। এই দশমিক দশমিক উঠে যাবে, 25 × 41 সমান হবে। এই যে এতগুলো দশমিক এলো, এই দশমিকটাকে অ্যাভয়েড করার জন্য প্রথমে আমি 4 দিয়ে গুণ করে দিয়েছিলাম। এবার মনে হচ্ছে যে তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আমি কেন নিলাম না, ওই দশমিক আসবে বলে 4 দিয়ে গুণ করলাম, দশমিক এলো না, লাভ হয়ে গেল এটা, তাই তো? আচ্ছা, এটা না আরো যাবে এদিকে, আমি আরো কাছে টানছি। দেখো তো পুরোটা আসছে বোর্ড, মুস্কান? আমার হাত, এটা নিচেটা আসছে, এতটা আসছে, এতটা আসছে, এতটা। দেখি, দেখি দাও, দেখি। 1/4 অফ দা, হ্যাঁ ঠিক আছে, অনেকটা এতটা আসছে, এতটা ঠিকই আছে, এতটা হলো। আর এইদিকে পুরোটা আসছে। এবার চলে এলো পুরো। চলো ঠিক আছে, এবার পুরো আসবে, পুরো আসছে তো পড়ে, এবার চলো ঠিক আছে। নাম্বার 72, এইটা হয়ে গেল 72 নাম্বার। 73-এ যাই। A work twice as fast as B, 73 বলছে A work twice as fast as B, এর মানে কি? এর মানে হচ্ছে বি যদি একটি করে, তো এ করে দেবে 2টি, এর মানে তাই, তাই না? If both of them can together finish a piece of work in 12 days, দুজন মিলে যদি একটি কাজ 12 দিনে করে,
তো বি একা কদিনে করবে? তো দুজন এ একটি কাজ একদিনে দুটি করে, আর বি করে একদিনে একটি, তো দুজন মিলে একদিনে করবে তিনটি। এবার এরা দুজন মিলে কদিন কাজ করেছে? 12 দিন। তো 12 দিনে কটা করবে? 36টি। 3 × 12 = 36। এবার জিজ্ঞেস করছে বি যদি ওই কাজটা করে একা তো কত দিনে করবে? তো বি একদিনে কটা করে? একটা, আর করতে হবে 36টা। তো বি এর সময় লাগবে 36/1 = 36 দিন। সোজা ছিল, তাই না? একটা করে করবে আর 36টা করতে হবে, কদিন লাগবে? 36। এটা খুব সোজা ছিল। হ্যাঁ, সব অঙ্ক কি টাফ হবে? যেটা তো সোজা হবে। সব অঙ্ক যদি টাফ হতে লাগে তো ব্রেন কাজ করবে না, ওদের বিরক্ত লাগবে। এই জন্য এটা আর কাউকে জিজ্ঞেস করছি না যে কেউ বুঝতে পারেনি কিনা, তা এটা সবাই বুঝতে পেরে গেছে আশা করছি আমি। 74। এইটা একটু জটিল করে দিয়েছে, লিখেছে এ ইজ থ্রাইস এজ গুড এ ওয়ার্কম্যান এজ বি। এ বলছে বি থেকে হচ্ছে থ্রাইস, অর্থাৎ বি যদি একদিনে একটি চেয়ার তৈরি করে তো এ করবে তিনটি। এফিসিয়েন্সি অফ এ এন্ড বি ইজ ক্লিয়ার। এবার বলছে টুগেদার therefore is able to finish a job in 16 days less than B। মানে তারা যখন একসঙ্গে কাজ করছে তো বি এর যা সময় লাগছে তার থেকে 60 দিন কম লাগছে। আরেকবার বলছি, ধরো তোমরা দুই বোন আছো, তো তোমরা দুজন মিলে যা কাজ করলে তো যে সময় লাগলো, একজন যখন করছো তো বলছে দুজন মিলে যে সময় লাগছে একজন যখন করছে 60 দিন আগে করলেছিল। দুজন মিলে তোমরা 60 দিন আগে করলেছিলে যদি একজন করেছে, তো একজনের যা সময় লেগেছে দুজন মিলে তার 60 দিন আগে হয়ে গেছে, এটাই বলছে। দুজন মিলে যে কাজটা করেছে তারা 60 দিন আগে করেছে যখন একজন একা করছে সেখান থেকে, এটাই বলতে চেয়েছে। খুব জটিল করে বলেছে যে therefore is able to finish a job in 60 days less than, মানে 60 দিন কম লেগেছে দেন বি। হলো, ওয়ার্কিং টুগেদার দে ক্যান ডু ইট ইন। তো বি একা যতদিন লাগতো, বি একা যতদিন লাগতো দুজন মিলে যেটা করেছে তার 60 দিন কম লেগেছে, এর মানে এইটা। বি একা যতদিন লাগতো এ আর বি মিলে যখন কাজ করলো তখন বি থেকে 60 দিন কম লেগেছে। ঠিক আছে, এটা এদের এফিসিয়েন্সির অনুপাত হচ্ছে 3:1, তো ডে এর অনুপাত হবে 1:3। এফিসিয়েন্সির অনুপাত যদি 3:1 হয় তো দিনের অনুপাত কি হবে? 1:3 হয়ে যাবে, উল্টে যাবে। তো এবার বলো তো বি এর 3 দিন লাগছে, বি এর কদিন লাগছে? 3 দিন। আর এর লাগছে একদিন। হলো, তো এবার বলছে যে এ ইজ থ্রাইস এজ গুড এ ওয়ার্কম্যান এন্ড বি and together is able to finish a job in 16 days less than B। বি থেকে 16 দিন কম লাগছে, বি থেকে 16 দিন কম লাগছে। তো এবার আমাকে বলো যে বি থেকে 60 দিন কম মানে কি? বি এর তো 3 দিন লাগে,
বি এর 3 দিন লাগে, বুঝলেন? বি এর 3 দিন লাগছে। বি যদি একা করছে তো 3 দিন লাগছে, আর এ যদি একা করছে তো 1 দিন লাগছে। হলো? এবার আমরা আবার একবার পড়বো। Therefore is able to finish a job in season less than B. Working together they can do it in. এখানে আমি প্রথমে এটা কথা বললাম, ওটা একটু আমার মিস্টেক হয়েছে, এটা ভুল বললাম, আমি উল্টো বলেছি। সেটা বলেছিলাম যে দুজন মিলে যে কাজটা করছে সেখান থেকে নয়, এ থেকে। একটু চেঞ্জ করলাম আমি। এ একা যেদিন যতদিন লাগছে, এ একা যতদিন লাগছে সে, আর বি একা যতদিন লাগছে, তো এ বি থেকে 60 দিন আগে কাজ করছে। এটা শুধু এ বলেছে, এখানে টুগেদার হয়ে যান। এ ইজ রাইস এজ গুড এ ওয়ার্কম্যান এজ বি and therefore is able to finish a job in 16 days less than B, মানে শুধু এ কে বোঝাচ্ছে। এ 60 দিন আগে শেষ করছে বি থেকে, তো এ একদিন করছে, হলো? আর এটা 3টে, এদের অনুপাত তো 3:1 আছে, তো 1 দিন লাগলে 3 দিন লাগবে। তো কদিন আগে শেষ করছে? 2 দিন আগে। আর এই 2 এর ভ্যালু হচ্ছে 60। 2 এর ভ্যালু কত? 60। 2 এর ভ্যালু হচ্ছে 60। এবার আমরা কি দেখব, যদি ওয়ার্কিং টুগেদার দে ক্যান ফিনিশ ইট ইন, তো যদি একসঙ্গে কাজ করে তো কতদিন লাগবে, হলো? এবার আমাকে একটা কথা বলো, বি এর ভ্যালু যদি 60 হয়, 2 এর ভ্যালু যদি 60 হয়, তো একের ভ্যালু কত হবে? 30। আর 3 এর ভ্যালু হবে, বলো, 90। তো 2 এর ভ্যালু যদি 60 হয়, তাহলে একের ভ্যালু হবে 30 আর 3 এর ভ্যালু হবে 90। তো 30 আর 90, এলসিএম কি হবে? 90। এ একদিনে করবে 3টি, 1টি, দুজন মিলে একদিনে করবে কটা? 4টি। তো 90/4 সমান 22.5 দিন। কার কার ক্লিয়ার হয়নি একবার সাউন্ড অন করে বলো। 60টা ছিল যে 2 এর ভ্যালু 60, একের ভ্যালু কত? তো 3 এর ভ্যালু 90, তো 60 থেকে তো এটা পেলাম। আমি যদি এখানে এলসিএম করে দিতাম তাও হতো, হ্যাঁ। 1 আর 3 এর এলসিএম হচ্ছে 3, তো 3 এর ভ্যালু 90 হয়ে যেত একবারে। আমাকে 60 আর 30 বের করতে হতো না, 3 এর ভ্যালু 90 পেয়ে যেতাম। আর এটা তো জানি 1 আর 3 4, তো 90/4 22.5। সবার ক্লিয়ার হয়েছে এটা? বলো, যদি কারো ক্লিয়ার না হয়ে থাকলে বলো। কেউ কিছু বলছে না মানে ক্লিয়ার হয়ে গেছে। তো কঠিন অঙ্ক ক্লিয়ার কি করে হয়েছে একবারে? চলো, ক্লিয়ার হয়ে গেছে, আর বলছি না। 75। 10 women can complete a work in 7 days and 10 children take 14 days to complete the work. How many days will 5 women and 10 children take to complete the work? হলো? এটা সোজা অঙ্ক আছে। বলছে 10 জন উমেন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 7 days। 10 জন উমেন একটি কাজ করছে 7 দিনে। তো 10 জন উমেন করছে 7 দিনে। আর কি বলছে? and 10 children করছে 14 দিনে। 10 জন চিলড্রেন করছে 14 দিনে। How many days will 5 women and 10 children? 5 women plus 10 children, এটা কত দিনে করবে? এটা বের করলে আমার অ্যান্সার হয়ে যাবে। এই দুটো থেকে আমি রেশিও বার করব,
তারপরে এইটা এইটা কিংবা এইটা এইটা যে কোনো দুটো থেকে আমরা অ্যান্সার বের করে নিব। আস্তে আস্তে একবারে করছি, দেখো। তো 10-এর সঙ্গে 10 কেটে গেল, তো W/C সমান হচ্ছে 14/7 সমান হচ্ছে 2:1। তো W সমান 2 হলে C এর মান 1, তাই না? তাই তো। তো এবার আমি এখানে মান বসিয়ে দেব, 10C ইন্টু 14 সমান এইটা হলো। এবার মান আমি বসাচ্ছি, সি ডব্লিউর মান আছে 2 আর সি এর মান আছে 1। তো 10C মানে 10 গুণিত 1 মানে 10ই থাকবে, ইন্টু 14। এখানে 5W আছে, ডব্লিউর মান কত 2, তো 5 দুগুণে 10 হয়ে যাবে এখানে, আর এখানে 10 হবে 10C, তাই তো। তো 10 আর 10 কত 20 হলো। তো 2 দিয়ে কেটে দাও 7 দুগুণে 14, আর 0 দিয়ে 0 কেটে দাও, তো 7 হচ্ছে অ্যান্সার, তাই না? অ্যান্সার কত হচ্ছে 7। 0 থেকে 0 কাটো, 2 দিয়ে 7 দুগুণে 14, তাহলে 7 দিন লাগবে। এটা সবার ক্লিয়ার হয়েছে? চলো, ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের আমি সপ্তাহে 5 দিন রেখে দিয়েছি, তো 5 দিনটা হজম করতে পারবে না 3 দিন করে দেবো, বলো? এনার্জি নিয়ে থাকলে আমি থাকবো। আর মানে অনেক সময় কি হয়, বেশি ক্লাস হয়ে গেলে আহ, কেউ ক্লাস করতে চায় না। আমি 5 দিন এই জন্য করলাম যে আমি অঙ্কটা খুব স্পিডে শেষ করতে চাইছি, যাতে 1 মাসের মধ্যে 50% অঙ্ক শেষ হয়ে যায়। তো আমি একটু অন্য সাবজেক্ট ধরবো। তো আমি চাইছি যে 50% অঙ্কটা প্রথমে 5 দিন করে 1 মাসের মধ্যে 20টা ক্লাস করে অঙ্কের 50% করে দিই। তাহলে অঙ্কের চাপটা যখন কমে যাবে, তো আমি তোমাদের সায়েন্স জিকে কিছুটা নিয়ে আসবো। আর জগন্নাথ স্যার তোমাদের তো জগন্নাথ স্যার আগে একদিন করাচ্ছিলেন, এখন 2 দিন করে দেওয়া হয়েছে। তো 2 দিন জগন্নাথ স্যারের ক্লাস চলছে। তো আমি কিছু সায়েন্সের জিকে নিলে অনেকটা সিলেবাস কভার হয়ে যাবে। নয়ন স্যার এখন অবধি ঠিক হতে পারেনি, মানে নয়ন স্যার এখন ক্লাস নিতে পারছে না, আর আবার নয়ন স্যারের মায়েরও করোনা হয়ে গেছে। তো এখন বাবাও একটু বয়স হয়ে গেছে, তো একটু প্রবলেমে আছে। তো একটু পুরোপুরি সুস্থ হোক, তারপরে নয়ন স্যার ক্লাস করবে। বাড়িতে করোনা পেশেন্ট বলে বেরোচ্ছে না, ঠিকই আছে, বাড়িতে থাকুক। কত নাম্বার বললাম আমি? আমি মোটামুটি পুরোপুরি ঠিক আছি। আর আমি দুটো ভ্যাকসিনও নিয়ে নিয়েছি, চাপ নাই। চলো তাহলে 16 নাম্বার 76 নাম্বার অঙ্ক শুরু করছি। এক মিনিট দাও। পাসওয়ার্ডটা আছে, ওই দিক দিয়ে যাও তুমি। ওই দেখো, আমি তোমাকে বলছি, ওই দিকে উপরে উঠো। ওর ওই মডেমের পিছনে লেখা আছে, ওটা পাসওয়ার্ড। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। কত নাম্বার হবে? নাম্বার 76 হবে। তো দেখো, 12 men take 36 days to do a work, while 12 women complete 3/4 of the same work in 36 days. 12 men take 36 days to do a work. তো 12টা মেন 36 days নিচ্ছে, আবার 12 women বলছে 3/4 of the same work in 36 days। তো আমি একটু এখানে লিখছি 12 women,
12 উমেন কিন্তু টোটাল কাজ করছে না, 3/4। 12 উমেনের ক্ষেত্রে দেখো, 12 উমেন বলছে কমপ্লিট 3/4 অফ দ্য সেম ওয়ার্ক ইন 36 ডেজ। এর মানে আলাদা, সব কাজ করছে না। কত করছে? 36। 12 উমেন 36 দিতে 3/4 কাজ করছে। তো আমি একটু বুঝাবার চেষ্টা করছি এখানে ছবি দিয়ে। এই 4 ভাগের 3 ভাগ করছে 36 দিনে, তার মানে এক একটা ভাগ 12 দিনে হচ্ছে, তাই না? তো 4 ভাগের 4 ভাগ কত হবে? 48 দিনে। এই জায়গাটা ধরতে হবে, 3/4 কাজটা। ক্লিয়ার? এবার বলছে মানে ইন হাউ মেনি ডেজ 10 men and 8 women টুগেদার উইল কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। এটা বুঝতে পারলে অঙ্কটা আর কোথাও কিছু নেই। এটা বোঝা গেছে? মুস্কান, বুঝতে পেরেছো? এই যে 4 ভাগের 3 ভাগটা নিচ্ছে 36 দিনে, তাহলে 12 12 12 12 করে হচ্ছে, হলো? তো পুরো পার্টটা হচ্ছে 48। এই ছবিতেই সবচেয়ে তাড়াতাড়ি কাটাকুটি না করে হয়ে যাচ্ছে, তাই না? তো এবার এখানে 12 উমেন তাহলে ওই কাজটা 48 দিনে করছে, টোটাল কাজটা। আমাদের টোটাল কাজ নিয়ে কাজ, বোঝা গেল? তো এবার এখান থেকে আমরা এম আর ডব্লিউর মান পেয়ে যাব। 12 সঙ্গে 12 কেটে যাবে, আর আবার 12 দিয়ে কাটবে 3 আর 4। তো এম এর মান পাবো 4 আর ডব্লিউর মান পাবো 3। এম এর মান পাবো 4 আর ডব্লিউর মান কত পাবো? 3। এম বলার সময় এমটা রেখে দেবো, হলো? যাক, এম এর এম প্লাস এমটাকে ঢেকে নেবো না আমি, আর ডব্লিউ কত ওটা ঢাকবো, ভুলে গেলে? এবার আমাকে জিজ্ঞেস করেছে যে 8 মেন 10 মেন আর 8 উমেন কাজটি করলে করবে। তো দেখো, এটা আমি যে কোনো একটা রাখছি, 10 মেন আর 8 উমেন কত দিনে করবে। এম আর ডব্লিউর মান এখানে বসিয়ে দেবো। এম এর মান কত আছে? 4। তো 12 ইন্টু 4 ইন্টু 36, আর এখানে 4 10 কত? 40, আর 3 8 24। তো 40 আর 24 কত হবে? 64, 64 ইন্টু ডি, হলো? এবার 8 দিয়ে কেটে যাবে, দেখো 8 দিয়ে কাটবো আমি, 8 4 32, 8 দিয়ে 8 এখানে এখানে কাটি। চলো 4 দিয়ে কাটি আগে। 4 দিয়ে হবে 9, 4 দিয়ে হবে 16, আবার 4 দিয়ে কাটছি 4, 4 দিয়ে কাটছি 3। তো 3 9 কত? 27। তো 27 দিন সময় লাগবে, বুঝে গেল? তো কদিন লাগবে এদের? 27 দিন। তো 27 ইজ দ্য অ্যান্সার। যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে তো বলো। হ্যাঁ, কার কিছু প্রশ্ন আছে? আমি একটু বাইরে দিকে গেছিলাম, বলো প্রশ্ন বলো। লাস্টেরটা বলবো, বলছি। আচ্ছা, এম এর মান 4 আর ডব্লিউর মান 3, এটা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে তো আর কিছু নাই, তাহলে তো বুঝতে পারবে। তো এবার লাস্টে দেখো না, এখানে কি লিখেছে
যে 12 মেন 36 দিনে, এটা টোটাল ওয়ার্ক 12 মেন 36 দিনে। এই কাজটা করবে 10 জন মেন আর 8 জন উমেন। বসে দেখাচ্ছি। 12 জন মেন 36 দিনে যে কাজটা করবে সেই কাজটা করছে 10 জন মেন আর 8 জন উমেন। 10 জন মেন 8 জন উমেন কত দিনে? হলো। এবার আমি কিছু করিনি, এম আর ডব্লিউর মান বসিয়ে দিয়েছি। তো এখানে 12 ইন্টু 4 সমান 48, এখানে বসাও, ইন্টু 36 সমান এম এর মান আছে 4, তো 4 10 40, আর ডব্লিউর মান আছে 3, তো 3 8 24, এটা হবে 64। হলো, ইন্টু হচ্ছে ডি। বলো এম এর। হ্যাঁ এখানে প্লাস আছে, যে এক্সেল কাজ করছে বলে প্লাস করলাম। 4 10 40 আর 3 8 24, 40 আর 24 64 হয়ে গেল। বুঝা গেল? এটা 64 হয়ে গেল, তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে তুমি কেটে 16 ইন্টু 3 করো, 3 16 48 হয়। তো কত করবো আমি? 16 ইন্টু 3, আর এটা করো 9 ইন্টু 4। দেখো আমি আরো সহজে কেটে দিচ্ছি। কত বললাম বলো? 16 ইন্টু 3 48 হয়ে যাবে, আর 4 9 36 হয়ে যাবে। এবার দেখো 16 ইন্টু 4 সমান কি? 64 কেটে গেল, 3 9 27 অ্যান্সার। বুঝা গেল? 48টা, এইটা 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 48 কি করে হলো? এই 48টা, হ্যাঁ। চলো ঠিক আছে। এইখানে একটা কথা বলেছে, এইখানে একটা কথা বলেছে যে 36টা উমেন, দেখাচ্ছি আমি। 12 মেন 12 men take 36 days to do a work, while 12 women বলছে 3/4 of the same work করছে 36 দিনে। 36 দিনে করছে 3/4 অংশ, 3/4 অংশ করছে 36 দিনে। হলো, এটা কেটে দিলাম, 3 4 12, তো 1/4 অংশ করছে 12 দিনে, তাহলে 1 অংশ করবে 48 দিনে। ক্লিয়ার হলো? বলো। এটা আমি ছবি দিয়ে দেখেছিলাম তখন, যাতে এটা না করতে হয়। 77। A, B and C complete a piece of work costing rupees 1800. A work for 6 days, B for 4 days and C for 9 days. If their daily wages are in the ratio 5:6:4, how much amount will be received by A? তো ঠিক আছে, A B C একটি কাজ করে 1800 টাকা পাচ্ছে। এ করছে 6 দিনে, এ করছে 6 দিন, আর একদিনের বেতন হচ্ছে 5 টাকা ধরো। হলো, তো এ কত পাবে? 30 টাকা। আচ্ছা, 30। আচ্ছা, বি কত করছে দেখো, বি করছে 4 দিন আর একদিনের বেতন হচ্ছে 6 টাকা। হ্যাঁ, তো 4 6, বি 4 দিন একদিনের বেতন 6 টাকা, বি কত পাবে? 24 টাকা। আর সি করছে 9 দিন, 9 বটে এটা, আর একদিনের বেতন কত? 4 টাকা, তো সি কত পাবে? 36। হলো, তো তিনজন মিলে কত পাচ্ছে দেখো তো? 36 4 40 আর 20 50 আর 30 কত? 36 4 40 20 60, 36 4 40 20 60 আর 30 90। তো এই 90 এর ভ্যালু হচ্ছে 1800। তার মানে বুঝতে পারছি আমরা, আমাকে বার করতে হবে 30 এর ভ্যালু। এ কত বলেছে? কি বলেছে? এ এ তো 30 পাবে। তো 30 হচ্ছে 90 এর 3 ভাগের 1 ভাগ।
তো 1803 ভাগের 1 ভাগ কত হবে? 600। তো এ পাবে 600। বেশি কাটাকুটি করার দরকার নাই, কত ভাগের কত ভাগ বের করে নাও। কঠিন ছিল এটা? খুবই সোজা ছিল। সাতাত্তর ছিল মাত্র অঙ্ক। দেখো 77। কারো এটা বোঝার আছে? আরো কিছু কারো এটা বলো। বোঝার নেই? ক্লিয়ার হয়েছে সবারে? এবার দেখো আমি তোমাদেরকে, এটা যখন শেষ হয়ে গেল, তো কিছু জ্যামিতির আমি একদম বেসিক জিনিসগুলো বলবো, শুধু ওইটুকু মনে রাখলেই হবে, তোমাকে বেশি বিশেষ বিশেষ কিছু মনে রাখার দরকার নেই। জ্যামিতির যে কথাগুলো বলবো সেইটা মনে রাখলেই হবে। তো জ্যামিতি করে দেবো না একটু ইংলিশ করে দেবো, কোনটা করবে বলে দেখি তোমরা? হ্যাঁ, আচ্ছা, ইংলিশ কে কতটা জানে একটু বলো তো দেখি। চলো ইংলিশ একটু বলে দিচ্ছি, আমি প্রথম থেকে বলে দিচ্ছি। আমি যেমন অঙ্ক, এ, আমি যেটা প্ল্যানিং করেছি, যদি সপ্তাহে 5 দিন যদি সাকসেস হয়, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেম আমার নিয়ে হচ্ছে না, প্রবলেম তোমাদেরকে নিয়ে হয়ে যাচ্ছে। আমি যে প্ল্যানিং করছি সে প্ল্যানটা আমার ফেল হয়ে যাচ্ছে। এটার জন্য তোমরাই দায়ী। সেটা হচ্ছে যে আমি প্ল্যান তো করছি ঠিকই, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমি আজকে ওই 4,500 খরচা করে আমি তোমাদের ওয়াইফাই বাড়িতে কানেকশন করলাম একটা, তো যাতে তোমাদের নেটওয়ার্ক প্রবলেম না হয়। নেটওয়ার্ক তো আমি আমার ঠিক করেছি, কিন্তু আমার এখানে 150-র উপর ছেলে আছে, তার মধ্যে 50 থেকে 60 জন জয়েন করছে। তো আমি স্যাটিসফাই হতে পারছি না, যে এটা ক্লাস করাচ্ছি তো 1/3 ছেলের কাছে যা মেসেজ যাচ্ছে, 2/3 পাচ্ছে না। তো এটার জন্য আমাকে আবার প্ল্যানিং করতে হচ্ছে। তাহলে কি, তা যেরকম ভাবে ভিডিও করে পাঠিয়েছিলাম সেরকম ভাবে দিলে ভালো হবে, না এইটা করবো? তো আমি একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে যে এটা যেভাবে চলছে চলুক, আর যারা জয়েন করতে পারছে না তাদেরকে আলাদা করে আবার ভিডিও বানিয়ে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো মানে দুটো সিস্টেমই চলবে, তাছাড়া তো উপায় দেখতে পাচ্ছি না। আর তোমরা সবাই ওই টেলিগ্রাম তোমরা করো, আমি টেলিগ্রামে বড় বড় ভিডিও পাঠাতে পারবো, হোয়াটসঅ্যাপে যাচ্ছে না। তো চলো আজকে আমি একটু টেন্সের ব্যাপারে বলে দিচ্ছি। তো টেন্সটাই ক্লিয়ার হয়ে যাক। প্রথম থেকে বলছি, একদম বেসিক থেকে। তো যাদের যাদের টেন্স ক্লিয়ার নেই তারা একদম আর বলো। কি হলো বলো? হ্যালো, কিছু বলবে? না না, কারো অন আছে, কারো অন আছে বলে সাউন্ডটা আমাকে চলে আসছে। শুরু করব আমি। চলো শুরু করছি। একদম বেসিক পার্ট থেকে বলবো টেন্সে। আর তোমরা জানো যে আমার একটা ক্লাস কিন্তু মানে টেন্সে তোমার যেন 12 দিন নিব না, আমি এই 30 মিনিটের মধ্যে টেন্সের মেন পার্টটা বুঝিয়ে দেবো। 30 মিনিটের মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো টেন্সের কিভাবে টেন্স শিখবে এবং ওটা পরীক্ষাতে কিভাবে কাজে লাগাবে সেইটা জানো। তো সেটা আমি বলছি যে পরীক্ষাতে কিভাবে কাজে লাগাবে সেইটা আগে জানতে হবে, সেটা যতক্ষণ জানবে না ক্লিয়ার হবে না। তো টেন্সের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, প্রথমে কি কি মনে রাখবে? প্রথমে মনে রাখবে যেখানে আইএনজি হবে সেখানে হবে কন্টিনিউয়াস টেন্স। আইএনজি থাকলে
কন্টিনিউয়াস টেন্স। এখন এই কন্টিনিউয়াস তিনটে আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। আইএনজি থাকলে কন্টিনিউয়াস, আবার কন্টিনিউয়াস কটা আছে? তিনটে আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা ফিউচার। ক্লিয়ার? তো এবার প্রেজেন্টে কি হবে? প্রেজেন্টে মনে রাখবে এমই যার থাকবে, আর পাস্টে থাকলে ওয়াজ বা ওয়্যার, আর ফিউচারে থাকলে শ্যাল বি উইল বি। প্রথমে তুমি কোন কন্টিনিউয়াস টেন্স ধরবে না, প্রথমে দেখবে কন্টিনিউয়াস কিনা। তো কন্টিনিউয়াস ধরার জন্য কি থাকবে ইংলিশে? আইএনজি। তো আইএনজি তুমি দেখতে পেলেই তুমি ধরে নেবে এটা কন্টিনিউয়াস টেন্স। আইএনজি দেখলেই কন্টিনিউয়াস। এবার তোমার মাথায় আসবে যে কন্টিনিউয়াস তো তিনটে আছে, তো কি করে বুঝবো কোন কন্টিনিউয়াস? তো যদি তার আগে এমি যার থাকে তো ওটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এমি যারের জন্য প্রেজেন্ট আর আইএনজির জন্য কন্টিনিউয়াস, তো দুটো মিলে হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ বা ওয়্যারের জন্য হচ্ছে পাস্ট, আর আইএনজির জন্য কন্টিনিউয়াস, তো ওয়াজ বা ওয়্যারের জন্য হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। শ্যাল বি উইল বি হচ্ছে ফিউচার, আর আইএনজির জন্য কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তো তিনটে টেন্স চেনার উপায়টা ক্লিয়ার হলো? প্রথমে চিনতে হবে, বুঝা গেল? প্রথমেই আমরা সবকিছু করতে পারবো না। আমি একটা উদাহরণ দিচ্ছি। তোমার ধরে নাও যে কানে ব্যথা হচ্ছে, তো প্রথমে তোমার কানে ব্যথা হবে, ব্যথা হওয়ার পরে তুমি বুঝতে পারবে যে তোমার কানে ব্যথা হচ্ছে, এটা প্রথমে বুঝতে পারবে। তো এবার কানে ব্যথা হওয়ার পরে তুমি দেখবে যে কানের ডাক্তার যেটা আছে ইএনটি, হলো ইএনটি ডাক্তার হচ্ছে আই, নজ আর থ্রোট, কান নাক গলা, তিনটে একসঙ্গে মিলে একটা ডাক্তার হয়, বুঝা গেল? ইএনটি। তো তোমার ইএনটি কাছে তোমাকে যেতে হবে। বাট তুমি যদি বুঝতে যদি না পারো, ইএনটি যদি না বুঝতে পারো, আর তুমি যদি অন্য ডাক্তার কাছে চলে যাও, তো সে তোমাকে ঠিক করতে পারবে না। তো প্রথম কাজ হচ্ছে তোমাকে চেনা। তো প্রথম কাজ হচ্ছে টেন্স চেনা, হলো? যেমন লেখা আছে, হি ইজ ব্রেকিং দ্য চেয়ার। মানে বোঝার দরকার নেই, এট ফার্স্ট ইউ হ্যাভ টু প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। তো দেখা একজন ধরে নিয়েছে, তো আমরা ধরলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস? আমরা কিছুই দেখলাম না, এখানে আইএনজি আছে, তো আইএনজি সমান হচ্ছে কন্টিনিউয়াস, আর ইজ আছে প্রেজেন্টে, তো টেন্সটার নাম হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমি যখন এখানে ইজের জায়গায় ওয়াজ লাগিয়ে দিই, তো এটা পাস হয়ে যাবে, আর আইএনজির সঙ্গে কন্টিনিউয়াসই হবে, পাস কন্টিনিউয়াস। আর এখানে যে উইল বি লাগিয়ে দিই, তো ফিউচার কন্টিনিউয়াস। ক্লিয়ার? তো আমি একটা উদাহরণ বলছি, দেখো তোমরা বলতে পারছো না। আই শ্যাল বি ব্রেকিং দ্য চেয়ার যদি বলি তো কি হবে? ফিউচার কন্টিনিউয়াস হবে, কারণ শ্যাল বি আছে, হলো? এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই যে শ্যাল বি উইল বি কখন কোথায় বসবে, ওয়াজ কোথায় বসবে, ওয়ের কোথায় বসবে, আর এমিজার কোথায় বসবে? এটা বাচ্চাদের জিনিস, তাই তো? তাও আমি বলে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে তোমরা কিছু জানো না, এই জন্য এটা বলে দিচ্ছি। আই থাকলে বসবে এম, টিপিএসএন থাকলে বসবে ইজ, আর বাকি মানে রেস্ট হচ্ছে আর, হলো? এখন তোমাদের প্রশ্ন আছে টিপিএসএনটা কি? টিপিএসএন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি বললাম বলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এবার পার্সেন্ট সম্পর্কে জানতে হবে, একটু বলে দিচ্ছি। পার্সেন্ট তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। আই উই আওয়ার আস, মি মাই মাইন, এটা হলে ফার্স্ট পার্সন হবে। আই উই আওয়ার আস, মি মাই মাইন। ইউ আর ইয়োরটা হচ্ছে সেকেন্ড পার্সন। এরপরে পৃথিবীতে যা আছে থার্ড পার্সন। এটা তিনটে পার্সন ক্লিয়ার হয়ে গেল। এবার সিঙ্গুলার আর প্লুরাল, একটা থাকলে সিঙ্গুলার, একের বেশি থাকলে প্লুরাল। যেমন হিটা হচ্ছে থার্ড পার্সন,
কারণ এটা আই উই আওয়ার আস, এটা ফার্স্ট পার্সনে নাই, মি মাই মাই। সেকেন্ড আছে ইউ আর ইউর, এখানে নাই, তাহলে এই এদের মধ্যে নাই, মানে এটা থার্ড পার্সন। তো হিটা হচ্ছে থার্ড পার্সন, আর হি একা আছে বলে সিঙ্গুলার নাম্বার, এটা হলো টিপিএসএন। শুধু থার্ড পার্সন না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও হতে হবে, তখন ইজ বসবে, আর বাকি ক্ষেত্রে আর। এই এম ইজ একটা ক্লিয়ার হয়ে গেল। আই থাকলে এম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ইজ, আর বাকি ক্ষেত্রে আর। এই ওয়াজ বা এর ঠিক তাই, আই থাকলে ওয়াজ, টিপিএসএন থাকলে ওয়াজ, আর রেস্ট মানে বাকি হচ্ছে ওয়েল। আই থাকলে ওয়াজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ওয়াজ, আর বাকি সকল ক্ষেত্রে ওয়ের। অর্থাৎ ইউ থাকলে ওয়ের, দে থাকলে ওয়ের। হলো, দে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে, দুটোই হতে হবে। তাহলে এটা ওয়াজ বা ওয়ের কোথায় বসবে ক্লিয়ার হয়ে গেল, এমিজার কোথায় বসবে ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে শ্যাল বি উইল বি। ফার্স্ট পার্সন হলে শ্যাল বি, আর সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন উইল বি। এখানে সিঙ্গুলার প্লুরাল ঝামেলা নেই। ফার্স্ট পার্সন হলে শ্যাল বি, সেকেন্ড ও থার্ড পার্সনে উইল বি, সিঙ্গুলার প্লুরালের ঝামেলা নেই। অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলেও শ্যাল বি হবে, ফার্স্ট পার্সন প্লুরাল হলেও শ্যাল বি হবে। প্লুরালও শ্যাল বি ফার্স্ট পার্সনে, সেকেন্ড এবং থার্ড যা থাকবে উইল বি। হ্যাভ, হ্যাভটা পারফেক্টের জন্য, ওটা একটু পরে বলছি। হলো, তিনটে কন্টিনিউয়াস হলো, এম ইজ আর প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ বা ওয়্যার আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি আইএনজি ফিউচার কন্টিনিউয়াস। কোনো প্রবলেম কারো? সাউন্ড অন করে বলো, তিনটে কন্টিনিউয়াস সবার ক্লিয়ার হয়েছে না, আরো একটু বলতে হবে? হয়ে গেছে। তাহলে আমি এবার তিনটে পারফেক্টে যাব, একবারে আমি 9টা টেন্স করে দেবো, 3 6 9, একদম টেন্স খুব ইজি হয়ে যাবে। আমি ইংলিশ ক্লাসটা কম নিই, তার কারণটা হচ্ছে ইংলিশে কিছু নাই। ইংলিশ আমার 3 থেকে 4টে ক্লাস করবে, তো তোমার টেন্স ক্লিয়ার হবে, ভয়েস ক্লিয়ার হবে, 7 8টা আমার ক্লাসের মধ্যে তোমার পুরো গ্রামারটা ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে যখন ধরে নেব, তখন আস্তে আস্তে করে বাকিগুলো ক্লিয়ার হবে। বাট প্র্যাকটিস আমি অনেক করাই, তো আমি প্র্যাকটিস প্রচুর করাবো, যেমন ম্যাথ যেমন প্রচুর এবং ম্যাথ করাচ্ছি, তো সেরকম প্র্যাকটিসও করাবো ইংলিশ প্রচুর। আমি চাই যে যদি আমি ভয়েস করাচ্ছি, তো তোমাকে লাইফ টাইম যেন কোনো জায়গা থেকে ভয়েস না করতে হয়, তুমি অন্য জায়গায় 0 পাও কিন্তু ভয়েসে একে 1 পেতে হবে, এইরকম ভাবে নাম্বারটা তুলতে হবে। বুঝা গেল? তো অঙ্কতে যেমন এই স্টেপ বাই স্টেপ হচ্ছে, তো ইংলিশও সেরকম স্টেপ বাই স্টেপ হবে। এই জন্য আমি 5 দিন সময় দিলাম, 5 দিনের মধ্যে আমি অনেকটাই করে নিব। তো তোমাদের তিনটে কন্টিনিউয়াস ক্লিয়ার হয়ে গেল, এবার তিনটে পারফেক্ট। ভি3 থাকলে হবে পারফেক্ট। ভি3 মানে ভার্বের 3 ফর্ম, গো, ওয়েন্ট, গান। গানটাকে ভি3 বলবো। ডু, ডিড, ডান, ডানটা হচ্ছে ভি3। কাম, কেম, কাম হচ্ছে ভি3। থার্ড ফর্ম ইজ ভি3। হলো? তো এবার যেমন ধরো ক্যান, কুড, কুড, ডু, ডিড, ডান, অ্যারাইভ, 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 অ্যারাইভ। হলো? আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড,
ডিসাইড ডিসাইডেড ডিসাইডেড এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি যে জায়গায় প্রবলেম হয় সেটা আমি একটু ডিসকাস করছি আগে। এখান থেকে সবচেয়ে বেশি প্রবলেম হয় যে জায়গায় V2 আর V3 একই আছে, যেখানে V2 আর V3 এর মধ্যে কোনো পার্থক্য নেই, আলাদা আলাদা আছে, সেটা কোনো অসুবিধা হয় না, মুখস্থ থাকলে হয়ে যায়। বাট যেখানে V2 আর V3 একই থাকে সেই জায়গায় প্রবলেম হয়। হয় কি হয় না বলো? কার কার হয় যে V2 আর V3 ধরতে গন্ডগোল হয় বলো? তো আজকের পরে আর হবে না, একটা কথা বল দিব, লাইফ টাইম হবে না, ওই একটা কথা মনে রাখবে। একটা কথা বলবো, এই একটা কথাতে হবে না, ঠিক আছে? আমি দু একটা উদাহরণ দিয়ে বুঝাবো। আগে V3 যতক্ষণ আমি ধরতে পারবো না ততক্ষণ পারফেক্ট ধরতে পারবো না। আর যদি V2 কে যদি ধরে নি V3, তো আমার ওটা পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে, মানে গন্ডগোলটা পাস্ট ইনডিফিনাইট আর পারফেক্টের মধ্যে হয়ে যায়। এই জন্য আমাকে একদম কনফার্ম করে বলতে হবে এটা V2 না V3। বুঝা গেল? দুটো বানান একই থাকলেও। তো এইটার জন্য আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনো তোমরা। যেটা 3 নম্বরে থাকবে, 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে V3, আর 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে V2। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি তোমাদের, হ্যাঁ? যেমন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো, I have decided, I decided, হলো, I have decided আর I decided। তো তুমি এখানেও ডিসাইডেড দেখতে পাচ্ছ, এখানেও ডিসাইডেড দেখতে পাচ্ছ। কোনটা V2 আর কোনটা V3 নাম্বার বসিয়ে দেবে, 1 2 3। এই 3 নম্বরে আছে, তো এটা V3। আচ্ছা, 1 2 2 নম্বরে আছে, তো এটা V2। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে সবারই? যার অসুবিধা হচ্ছিল আর হবে? 3 নম্বর পজিশনে আছে, দ্যাট মিন্স V3। 2 নম্বর পজিশনে আছে, দ্যাট মিন্স V2। তো এবার যে প্রবলেমটা আসছিল যে আমি V2 না V3 কিভাবে ধরবো, আর প্রবলেম হবে? গুণে বলে দেব। যেমন ধরে নাও, আমি একটা দেখাচ্ছি, না সেম আর যেটাই থাকুক, সেম থাকুক না থাকুক, 3 নম্বর পজিশনে থাকলে V3, 2 নম্বর পজিশনে থাকলে V2। একদম ইজি, বুঝতে লাগছে ইংলিশ? যদি 3-এর জায়গায় 4 গেলেও 4 যায় না, সাবজেক্টটা বড় থাকে তো মনে হয় 4-ই চলে গেছে। সাবজেক্ট অনেক সময় বড় হয় না, তো সাবজেক্টটা বড় হয়েছে বলে 4 চলে গেছে, সাবজেক্টটা ধরতে হবে, পুরো সাবজেক্টটা একটা, তারপরে V2। বুঝা গেল? এবার যদি আমি দেখি, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, তো এখানে যারা ইলেক্টেড আছে এটা V3, কারণ 3 নম্বরে আছে, কিন্তু টেন্সটা পাস্ট ইনডিফিনাইট, ভয়েস চেঞ্জ করা আছে। বুঝা গেল? হ্যাঁ, তো ওই ভয়েস চেঞ্জটা পরে বুঝতে পারবো আমরা, ভয়েস যখন করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বরে আছে মানে এটা V3, 3 নম্বরে আছে মানে এটা V3। লাস্টে এটা আমি বলবো যে এটা মানে কেন এটা হলো, লাস্টে এটা আবার লিখবো আমি। এখন আমি 3 নম্বরের জন্য বলবো এটা V3। হলো? V3 হলে পারফেক্ট হয়, বাট এটা পারফেক্ট হবে না, কারণ এখানে ওয়াজ আছে V3 হলেও। তাহলে এবার আমি যে কথা, না হবে না ওটা, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই আছে, তো আমি বলছি পরে, এটা ভয়েস চেঞ্জ করা আছে, কি করা আছে, ভয়েস চেঞ্জ। তো আমি একটু যখন 3টে পারফেক্ট বলে দিব
তখন তোমরা নিজেরাই বলবে না হবে না। শুধু ধরাবার জন্য বললাম যে এটা 3 নম্বরে আছে, মানে 3 নম্বর বোর্ডে এটা শিওর হয়ে গেল। তো 3 নম্বর তো ভয়েসেও বসে, ভিতরি বসে না, আর টেন্সও বসে। এবার কোনটা ভয়েসের জন্য বসেছে আর কোনটা টেন্সের জন্য বসছে, এটা বোঝার জন্য যখন ভয়েস আর টেন্স দুটো যখন একসঙ্গে বুঝে নেব তখন ক্লিয়ার হবে। বাট আজকেই ক্লিয়ার হয়ে যাবে যে ওটা V3 ছিল, কিন্তু ওটা ভয়েসে করা আছে, টেন্সে নয়। কি করে সেটা আমি যখন এই 3টে টেন্স বলবো তখন ক্লিয়ার হবে। এবার আমি পারফেক্ট বলছি, V3 থাকলেই তোমরা প্রথমে পারফেক্ট ধরে নেবে, হলো। এবার এর প্রেজেন্টে বসে হ্যাজ কিংবা হ্যাজ, প্রেজেন্টে। পাস্টে বসে হ্যাড, আর ফিউচারে বসে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। পারফেক্ট তো V3, আর যখন V3 হয়ে যাবে তখন ওর প্রেজেন্টে বসবে হ্যাজ কিংবা হ্যাভ, পাস্টে বসবে হ্যাড, আর ফিউচারে বসবে শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ। হ্যাঁ, অনলি ফর পারফেক্ট টেন্স, অনলি ফর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আশা করি এটা আমি ক্লিয়ার করতে পারলাম। অনলি ফর পারফেক্ট টেন্স, শুধুমাত্র পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এটা ক্লিয়ার হলো। আমি কি বললাম, পারফেক্টে V3 থাকলে পারফেক্ট, প্রেজেন্টে বসবে হ্যাজ হ্যাভ, পাস্টে বসবে হ্যাড, আর ফিউচারে বসবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। হলো। তো এবার দেখো, আমি যদি বলি হি হ্যাজ অন দ্য ম্যাচ, তো এখানে 3 নম্বরে আছে 1 2 3, 3 নম্বরের জন্য পারফেক্ট হবে। এবার হ্যাজের জন্য হবে প্রেজেন্ট, তো এই টেন্সটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? এই টেন্সটার নাম কি? প্রেজেন্ট পারফেক্ট। এবার আমি যদি বলি হি হ্যাড অন দ্য ম্যাচ, হ্যাড আছে মানে পাস্ট পারফেক্ট, তো ফিউচার পারফেক্ট কি হবে? শ্যাল বলবে না, আই খালি শ্যাল বলবে, উইল হ্যাভ, হ্যাভ আছে না, হি উইল হ্যাভ। এবার আমি যদি এটা লিখছি, আমি হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, ধরে নাও আমি ভুল করে ধরে নিয়েছি যে এই যে V3 আছে এটা পারফেক্ট, নিয়ে আমি পারফেক্ট লিখে দিয়েছি, 1 2 3 বললাম, পারফেক্ট লিখে দিলাম। এবার পারফেক্ট 3টে হবে, প্রেজেন্ট পারফেক্ট কিংবা পাস্ট পারফেক্ট কিংবা ফিউচার পারফেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্টে যাব, দাঁড়াও, প্রেজেন্ট পারফেক্ট যাই। প্রেজেন্ট পারফেক্ট কি বলেছে? হ্যাজ হ্যাভ বলবে, তো হ্যাজ হ্যাভ আছে নাই, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট নয়, হলো। এবার পাস্টে যাব, হ্যাড আছে, তার মানে পাস্ট পারফেক্টও নয়। ফিউচারে যাব, শ্যালে বুলেভ আছে, তাহলে ফিউচার পারফেক্টও নয়। যখন 3টে পারফেক্ট নয়, তার মানে বুঝে নিতে হবে এটা পারফেক্টই নয়, এটা ভয়েসে আছে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? একটু আগে যে বলেছিলাম যে এইটা যখন আমি বলে দেব তখন ক্লিয়ার হয়ে যাবে। এটা পাস্ট ইনডিফাইন্ডের ভয়েস চেঞ্জ, ভয়েস যখন তখন ক্লিয়ার হবে। বাট এটা তো ক্লিয়ার হলে এটা পারফেক্ট নয়, কারণ পারফেক্টে হ্যাড হ্যাভ থাকবে কিংবা হেড থাকবে কিংবা শ্যালে উইল থাকবে, এরা যদি না থাকে তো পারফেক্ট হবে না। তার মানে এটা V3 পারফেক্ট, ওই V3 নয়, ভয়েসের V3 আছে, ভয়েসে এটা V3 লাগে, সেই ভয়েসটা লেগেছে। যখন আমি ভয়েস করাবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একবার রিভাইজ করছি, আইএনজি থাকলে কন্টিনিউয়াস, এমইআর প্লাস আইএনজি
তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ বা ওয়্যার প্লাস আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি আইএনজি ফিউচার কন্টিনিউয়াস। V3 থাকলে পারফেক্ট, হ্যাজ বা হ্যাভের পরে V3 প্রেজেন্ট পারফেক্ট, হেডের পরে V3 পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ V3 ফিউচার পারফেক্ট। কারো কোনো প্রশ্ন আছে? 6টা টেন্স বুঝালাম, 6টা টেন্স ক্লিয়ার হয়েছে কিনা হ্যাঁ বা নাতে বলো। সবার হয়ে গেছে ক্লিয়ার? তো দেখো 6টা টেন্স আমরা একদিনে 30 মিনিটও হয়নি, তাই তো 15-20 মিনিটের মধ্যে আমরা 6টা টেন্সের পরিষ্কার করে দিয়েছি। আমি যেটা করছি সেটা তোমাদেরকে প্রিন্ট আউট আমি ছবিতে দিয়ে দেবো, ক্লাসের পরে প্রিন্ট আউট আমি দিয়ে দেবো, কারণ আমার টেন্সের চার্ট বানানো আছে, তো সেই বানানো থেকে দিয়ে দেবো। অনেকে পেয়েছো তোমরা, অনেক কাছে থাকবে, তো আমি এটা ছবি তুলে দিয়ে দেবো। আমি প্রিন্টারও নিয়ে এসেছি বাড়িতে, প্রিন্ট আউট করে সব দিয়ে দেবো। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি যাতে তোমাদের ক্লাস মিস না হয়, তোমাদের মানে লকডাউন চলাকালীন যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, এর জন্য আমি পুরোপুরি রেডি হয়ে এসেছি। আর তোমাদের কোনো অসুবিধা হবে না, বাট তোমরা এই সময় ক্লাসটা করে নিও মন দিয়ে। আর লকডাউন একদিন উঠে যাবে, আর পরীক্ষাও তোমার হতে লাগবে, কারণ কিছু জয়েনিং হয়ে গেছে, কিছু যেমন ধরলাম অনেকদিন ধরে আমার একটা ছাত্র জিতেন ঠাকুর নাম ওটা, তো অনেকদিন ধরে পাস করে বসেছিল, পাস করে বসার প্রায় 1 বছর হয়ে গেল, তো তাকে জয়েনিং করায়নি। এখন এই কদিন আগে রামপুরহাট এসডি অফিসে তাকে জয়েনিং করিয়েছে। এইটা তার মানে এবার তোমার প্রসেসিং শুরু হয়ে গেছে। এসডি অফিসে জয়েনিং করেছে গ্রুপ ডি স্টাফ হিসেবে, আমাকে ফোন করে সে বলেছিল। আর আরেকজন অনেকদিন ধরে চেষ্টা করছিল, একদম বয়স প্রায় শেষের দিকে, মানে আর 2-1 বছর হয়ে গেলেও আর চাকরি পেত না, এইরকম প্রায় কাছাকাছি বয়স চলে গেছিল। তো এমডি জাকেরিয়া, সে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে প্রাইমারি টিচার হিসাবে তাকে নিয়োগ করে নিয়েছে। হলো, তার মানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো বাকি পরীক্ষার এগুলো শুরু হয়ে যাবে, তো যেই একটু লকডাউন কমবে তোমাদের বাকি জিনিসগুলো হয়ে যাবে আশা করছি। এবার যে সরকার মানে ভেবেছিল যে খুব কম সিট পাবো, তো সেই জায়গায় মানুষ তাকে একবার চান্স দিয়েছে। তো এইটাতে এই সরকার এবার চেষ্টা করবে যাতে যে পেন্ডিং কেসগুলো আছে সেটা ঠিকঠাক ভাবে যেন করে দেয়, কারণ এবার যদি না করে তো এবার পরের বার মানুষ রেগে গিয়ে এই সরকারকে ঠেলবেই, যে আসবে আসবে। তো এই মানুষ নিজের মানসিকতা তৈরি করে নিয়েছে। তো এইটা মোটামুটি এটা সরকারও বুঝতে পারছে, এবং এটার জন্য এই কাজগুলো যেটা আটকে আছে সেই কাজগুলো ওরা কমপ্লিট করে দিচ্ছে। তো এটা এই জন্য বললাম যে তোমরা যদি ভাবো যে জয়নিংই তো হচ্ছে না বা কিছু হচ্ছে না, তো এটা ভুল হয়ে যাবে। তার কারণটা হচ্ছে শুরু হয়ে গেছে। আর হঠাৎ করে তোমার যদি লকডাউনের পরে যদি বলা হয় যে 2 মাস পর পরীক্ষা হবে, তখন 2 মাসে তোমরা ছটফট ছটফট করবে, কিন্তু 2 মাসে প্রিপারেশন হবে না। এই সময় দিন রাত বাড়িতে বসে আছো, তো এই সময় যা প্রিপারেশন হবে বাকি সময় হবে না। তো তোমরা প্রিপারেশন অবশ্যই করবে ভালো করে, ঠিক আছে। এবার আমি চলে আসি, যদি তোমাদের 6টা টেন্স যদি ক্লিয়ার হয়ে থাকে, তো আরো 3টে টেন্স আমি सेकेंड वाला भी बोलेंगे हम। এবার দেখো V1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট ডাইরেক্ট, কি দেখা দরকার নেই। ভার্বের 1 নম্বর থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট হলো, আর V2 থাকলে পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্মটা কি পাস্ট ইনডিফিনাইট। আর শ্যাল বা উইলের পরে যদি V1 থাকে, তো ফিউচার ইনডিফিনাইট হবে। তার মানে V1 থাকলে একটু সাবধান হতে হবে। V1 থাকলে দেখতে হবে ওর আগে শ্যাল বা উইল আছে কিনা। যদি আগে শ্যাল বা উইল যদি থেকে যায় তো ওটা ফিউচার ইনডিফিনাইট হবে, আর আগে যদি শ্যাল বা উইল না থাকে তো প্রেজেন্ট ইনডিফিনাইট হবে।
আর V2 হচ্ছে ফার্স্ট ইনডিফিনাইট। কি বললাম বলো? তাহলে V1 এর দুটো কেস, আগে যদি শ্যাল উইল থাকে ফিউচার ইনডিফিনাইট, আর যদি শুধু V1 থাকে তো প্রেজেন্ট ইনডিফিনাইট, আর V2 হচ্ছে ফার্স্ট ইনডিফিনাইট। ক্লিয়ার এটা? তো দেখো এবার খুব সোজা হয়ে গেল এটা তিনটে, তাই না? একবারে ক্লিয়ার হয়ে গেল। তো এবার যেমন হি ইটস রাইস, এটা দেখো, এটা ইটটা হচ্ছে V1, আগে শ্যাল বা উইল নাই, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার এসটা এই জন্য বসেছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভাব যদি টিপিএসএন হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল ভাব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভাব না মানে সাবজেক্ট, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো মেন ভার্বের সঙ্গে এটা এস বা ইএস যোগ হয়। যেমন হি আছে, তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ইটস হয়ে গেল, ঠিক আছে? এস যোগ হলো। যদি এখানে দে হতো এটা বসতো না, কি হতো? দে ইট। ক্লিয়ার হলো? তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে শুধুমাত্র এটা এস বাই এস যোগ হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সঙ্গে ভাব যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বাই এস যোগ হয়, না হলে হয় না। নেগেটিভ হলে ডু নট বা ডাজ নট বসে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ হলে কি বসে? ডু নট কিংবা ডাজ নট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট, না হলে ডু নট। যদি ডাজ নট যদি বসে যায়, একবার ইএস বসে গেছে তো আর ইটস হবে না, তখন এটা শুধু ইট হবে। ক্লিয়ার? ডাজ নট বসে গেছে, ইএস হয়েছে, তখন ইট হবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স এসে গেল, এই তো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস শেষ হয়ে গেল। এবার আরো তিনটে যদি টেন্স যদি বলে দিই 10 মিনিটে, তাহলে 12টা টেন্সই শেষ, তাই না? যতক্ষণ তুমি টেন্স চিনবে না কোনো জায়গায় কিছু করতে পারবে না। সোজা লাগছে টেন্স? এবার আমি একবার রিভাইজ করি, তারপরে বলছি। আইএনজি থাকলে কন্টিনিউয়াস, এমইজ আর প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ বা ওয়্যার আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি আইএনজি ফিউচার কন্টিনিউয়াস। ভি3 থাকলে পারফেক্ট, হ্যাজ হ্যাভের পরে ভি3 প্রেজেন্ট পারফেক্ট, হ্যাডের পরে ভি3 পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভি3 ফিউচার পারফেক্ট। ক্লিয়ার? ভি1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট, ভি2 থাকলে পাস্ট ইনডিফিনাইট, আর শ্যাল উইল এর পরে ভি1 থাকলে ফিউচার ইনডিফিনাইট। এটাও ক্লিয়ার? এবার থাকছে পারফেক্ট কন্টিনিউয়াস। দে ইট রাইস, তো যদি বলা হয় দে ইট রাইস, ইটটা তো ভি1, তো কোন টেন্স হবে বলো? প্রেজেন্ট ইনডিফিনাইট। যদি এর ভি2 বলতো এট, এটা পাস্ট ইনডিফিনাইট। সাবজেক্ট নয়, ভার্বের উপর ডিপেন্ড করে, টেন্স পুরো ভার্বের উপর ডিপেন্ড করে, সাবজেক্ট নয়। এবার কেউ যদি বলো স্যার যে আমার ভি1 আর ভি2 তো মুখস্থ নেই, তখন কি করব? দেখো, যদি ভি1 আর ভি2 মুখস্থ না থাকে তো পড়ে নিতে হবে। 7 বইয়ে আছে, ইন্টারনেটের যুগ, তোমরা গুগলে মারলেও সব কিছু চলে পেয়ে যাবে। তো একবার ক্লাস 7 বইয়ে বা যে অনেক বই আছে সেখান থেকে ভি1 ভি2 ভি3 কিছু মুখস্থ করলেও 200 থেকে 250 মুখস্থ করতে হবে, বাকি তো ডিইডি যোগ করেই হয়, তো খুব একটা বেশি মুখস্থ করতে হবে না। তো এই কাজটা তোমাদেরকে করে নিতে হবে, নাই তো। তো যাদের মানে আপসেট হবে না যে আমার নাই, তাহলে তাহলে হবে না। না বলে কিছু নাই, বুঝে গেল? এটা মাথায় রাখতে হবে, না বলে কিছু নেই। নাথিং ইজ ইম্পসিবল।
তোমরা ওই নেগেটিভ সেন্স নিয়ে বাঁচবে না, অলওয়েজ পজিটিভ। পৃথিবীতে যতজন সাকসেস আছে তার মধ্যে সবাই পজিটিভ পার্সন। নেগেটিভ পার্সনরা নিজে সাকসেস পায় না আর অন্য কাউকেও সাকসেস হতে দেয় না, সবার ভুল ধরতে থাকে, অন্য কাউকেও নেগেটিভ করে দেয়। তো একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদেরকে নিজে পজিটিভ হতে হবে আর পজিটিভ পার্সনের সঙ্গে মিশতে হবে, নেগেটিভ পার্সন থেকে দূরে থাকবে। বুঝা গেল? তো নেগেটিভ পার্সন থেকে দূরে থাকার কিছু আমি সূত্র করে দিচ্ছি। তো সেই সূত্রগুলো সে ফর্মুলা অ্যাপ্লাই করবে, নেগেটিভ পার্সন তোমার কাছে আসবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। বলো। He will be eat rice, तो ये फ्यूचर इंडिफिनाइट होगा। He will be Eat rice, eat rice, फ्यूचर इंडिफिनाइट তো होगा ना। he will be কেন হবে? he will হবে, বি হলে তো আই নি লাগাতে হবে, তাই না? he will eat rice, ক্লিয়ার? আর he will be বললে কন্টিনিউয়াস লাগাতে হবে, he will be eating rice, কারণ কন্টিনিউ অবস্থায় বোঝান shall be will be বসবে, ক্লিয়ার? তো তোমাদের যদি কোনো নেগেটিভ পার্সনের সঙ্গে দেখা হয়ে যায় তো সে তোমাকে কিন্তু নেগেটিভে ফেলে দিবে। আর কিভাবে ফেলে আমি একটু উদাহরণ দিচ্ছি। তোমাকে প্রথমে নামটা জানে তাও জিজ্ঞেস করবে কি নাম, তুমি বলবে আমার নাম রাহুল, গীতা, যা বলবে বলবে, যেটা নাম বলবে। বলবে তুমি শ্যামলকে চিনো, তোমার তুমি যাকে চিনো তাকে ওই বলবে যে যাকে তুমি ভালো করে চিনো, তো তুমি বলবে হ্যাঁ চিনি, বলো। তো তোমাকে জিজ্ঞেস করবে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো মাধ্যমিকে, তুমি একটু আটকে বলবে 60%, উচ্চ মাধ্যমিকেও এরকম পেয়েছিলাম, আর গ্রাজুয়েশনে টেনে টেনে টিটিজি, বলো কোনো রকম করে পাস করেছি, বলো। তো এরকম করে বলবে তুমি আটকে আটকে। আর তারপরে শ্যামল বলবে, ও নিজে বলবে শ্যামল মাধ্যমিকে পেয়েছে 91%, উচ্চ মাধ্যমিক পেয়েছে 83%, আর গ্রাজুয়েশনে মোটামুটি 70% গিয়েছে। তো এবার বলবে ও যে শ্যামল চাকরি পেয়েছে, তো তুমি দেখবে যে না শ্যামল চাকরি পাইনি। তো এবার তোমাকে আর বলতে হবে না, যে তুমি নিজে নিজে বলবে তাহলে আমি চাকরি পাবো না, কারণ তোমার কাছে এমন একটা উদাহরণ সামনে রাখবে যে চাকরি পাইনি, যে সাকসেস হয়নি, সেই রকম লোকের উদাহরণ তোমাকে সাকসেস, ওই উদাহরণটাই রাখবে, তিন চারটে উদাহরণ যা দিবে সব যে সাকসেস হয়নি তার দেবে। বুঝা গেল? তো এইটা যখন দেবে তো তখন মনে হবে তোমার যে সত্যি তো তার থেকে তুমি কম পেয়েছো, তো এর যখন হয়নি তো আমার কি করে হবে। তো এবার তুমি ওই ব্যক্তির কাছে, আর ওই ব্যক্তি তোমার অন্য কেউ হবে না, তোমার আপন লোকই হবে, তোমার চাচা হবে, কাকা হবে, হ্যাঁ, মামা হবে, আদার্স রিলেটিভ হবে। এই ব্যক্তি কিন্তু বাইরে কার কোনো লোক হবে না, তোমাকে বাইরে থেকে এদিকে আয় নিয়ে ডেকে বলবে না, তোমার নিজের লোকই হবে, যার সঙ্গে তুমি ঝগড়া করতে পারবে না, আর তাকে সম্মানে কথা বলতে হবে, হ্যাঁ, কিন্তু তার থেকে আবার দূরেও থাকতে হবে। তো দুটো তো একসঙ্গে হয় না, যে আমি ঝগড়া করলাম না দূরেও থাকলাম। তো তোমাকে আমি একটা ভালো রাস্তা দিচ্ছি, তো তুমি তোমার যে নেগেটিভ পার্সন এই কথাগুলো বলবে তাকে তুমি বলবে আপনি ঠিক বলেছেন, আমার চাকরি হবে না, কারণ যদি শ্যামলের যদি হয়নি তো আমার হবে না। এবার তুমি বলে আপনি কি বলবেন, তাহলে আমি কি করবো, চুপচাপ তো বসে থেকে তো লাভ নেই, তো আমি একটা বিজনেস করব। তো আমি এই বিজনেসে আমার কাছে 5 লাখ টাকা লাগবে, তো আমার কাছে 2 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আপনাকে ধার দিতে হবে। মানে যখনই তুমি ধার চাইবে তখনই ও বলবে যে আমার কাছে কোথায় আছে টাকা। এবার সে আস্তে আস্তে সাইড লাগবে। এবার তুমি পরের দিন আবার ফোন করবে যে কালকে যে কথাটা বললাম আমি সিরিয়াস ভাবে বলেছি, তুমি দাও আমি তোমাকে ঠিক শোধ করে দেবো। 3-4 দিন যদি জ্বালাও এভাবে, তো দেখবে আর তোমার কাছে তোমাকে দেখেই পালাবে, বুঝছে? তো এইভাবে তোমাকে নেগেটিভ থেকে বাঁচতে হবে, তাহলে তোমাকে বলবে যে নেগেটিভ পারসন আর তোমাকে আর নেগেটিভ করতে পারবে না। যদি শ্যামল চাকরি পাইনি তো আমার কি দোষ, নয়? কেউ যদি চাকরি পায়নি তো আমি থাকলে আমি পাবো। সে এক সময় মাধ্যমিক পড়ার সময় পড়েছিল, উচ্চ মাধ্যমিক পড়ার সময় পড়েছিল, গ্রাজুয়েশন করার সময় পড়েছিল, তাই নাম্বার বেশি পেয়ে গেছে। কিন্তু চাকরি পরীক্ষার দিকে অতটা ভালোভাবে ও গুরুত্ব দেয়নি, তাই পাইনি, দিলে পেতো।
বুঝা গেল? এটা একদম পরিষ্কার চিত্র সামনে তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা ওটা দেখে, যদি আমি সোজা কথা বলছি, যদি সবাই চাকরি করতো, তো সবাই যদি মানে ওই ভালো ছেলেই চাকরি পেত, তো আমাকে বলো যে স্কুলে যে তুমি ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল যেটা দেখেছো, ওরা কোথায় গায়েব হয়ে যায়, তাই না? প্রত্যেকটা বছর তো ফার্স্ট বয় ফার্স্ট গার্ল হয় প্রত্যেকটা স্কুল থেকে, তো চাকরি শুধু তারাই পেত। আমি দেখেছি অনেক এই ফার্স্ট বয় ফার্স্ট গার্লরা অনেকে প্রাইভেট কোম্পানিতে কাজ কাজ করছে, এরকম অনেক উদাহরণ আছে। প্রাইভেট কোম্পানিতে, গভর্নমেন্ট নয়। কিছু ছেলে গভর্নমেন্ট আছে, বাকি ম্যাক্সিমামটা প্রাইভেটে আছে। তো এটা ওরা এত প্রেসার থাকে ওদের ওই সময়, যে চাকরি যদি না পায় তো আশেপাশে লোক এত প্রেসার দেওয়ার মা বাবা, যে ওরা বাধ্য হয় কোনো সঙ্গে সঙ্গে একটা চাকরি খুঁজে। আর চাকরি পরীক্ষাটা সহজে চাকরি পাওয়া যায় না, এই জন্য ওরা একটা প্রাইভেট কোম্পানি জয়েন করলে বা কোনো একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে প্রাইভেটে চলে যায়। এই চাপে ওরা চলে যায়। ওদেরকে যদি কেউ সময় দিত যে তবে 5 বছর সময় দিলাম, তো ওরাও ভালো র্যাঙ্ক করে গভর্নমেন্টে আসতো। তো কিছু গভর্নমেন্টেও এসেছে ফার্স্ট বয়রা। তো আমি আর লাস্ট বয়রা চাকরি পেতই না, তাই না? তো এটা নয়, তোমরা পাবে। তো চলো আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে দেখো পারফেক্টও আছে আর কন্টিনিউয়াসও আছে, তাই না? তো আমি বলেছিলাম যে পারফেক্ট থাকলে ভিটি বসবে আর কন্টিনিউয়াস থাকলে আইএনজি বসবে। ভালো করে বোঝার চেষ্টা করবে, একদম রিসার্চ করে আমি করাচ্ছি। এটা তুমি অন্য কোনো জায়গায় পাবে না এইভাবে যেভাবে বলছি আমি। হ্যাঁ, অন্য কোনো জায়গায় পাবে না। ভি থ্রি হচ্ছে পারফেক্ট আর কন্টিনিউয়াস আইএনজি, বাট কন্টিনিউয়াস সবসময় আইএনজি সবসময় ভিওলের সঙ্গে বসে, ভিটির সঙ্গে বসে না। ভি থ্রির সঙ্গে আইএনজি বসে না। যেমন ডানের সঙ্গে আইএনজি বসবে না, ডানিং হবে না, হবে? ভি থ্রির সঙ্গে আইএনজি বসে না। এবার দেখো এদের মধ্যে ঝামেলা লেগে যাবে। তো এটা ভি থ্রি সবসময় আইএনজি সবসময় ভিওলের সঙ্গে বসে। এখানে পারফেক্ট থাকলে ভি থ্রি বসাতেই হবে তোমাকে। পারফেক্ট থাকলে ভি থ্রি বসাতেই হবে, না হলে আমার আগে কথাটা উইডো করতে হবে, তাই নয়? আর আইএনজি থাকলে কন্টিনিউয়াস বসাতেই হবে বা কন্টিনিউয়াস আইএনজি বসাতে হবে। এবার দুটো পরস্পর বিরোধী জিনিস এক জায়গায় চলে এলো। V2 रहने से ING नहीं होगा, V2 सिर्फ V1 में ভি ही। ওয়ানে আইএনজি হবে শুধু, ভি টু তে আইএনজি হবে না, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে বলছি, তাহলে এখানে ঝামেলা লাগলো না, যে পারফেক্ট থাকলে ভি থ্রি বসবে আর আইএনজি থাকলে কন্টিনিউয়াস বসবে। তো আইএনজি বলছে আমি ভি ওয়ানের সঙ্গে হবে, ভি টুর সঙ্গে ভি থ্রির সঙ্গে বসবো না, ঠিক আছে? তো এবার এদের মধ্যে একটা ঝামেলা মেটাবার জন্য যে কাজটা করা হলো সেটা দেখে নাও। বলছে ঠিক আছে, যে তোমাকে একটা সাইড থেকে আমি একটা দিচ্ছি, সেটা হচ্ছে বিন। বিনটা হচ্ছে ভি থ্রি। तो ठीक होगा, वैसे ही तो होगा। না, দাঁড়াও, বিনিং তো বিনের সাথে আইজি লাগালাম না, বিনিং তো হয়নি, শুধু বিন হয়েছে। বিনটা কি? हाँ, ভি V থ্রি। তো V3 যখন পারফেক্ট কন্টিনিউয়াসে পারফেক্টে কি বলা হলো, তুমি একটা নতুন একটা ওয়ার্ড নিয়ে নাও, বিন, যেটা বি ওয়াজ বিন, 3 নম্বর ভিত্তি পেয়ে গেল। আর আইএনজি কে বলা হলো তুমি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দাও, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দাও, ঠিক আছে? যেমন তাহলে এই যদি মেন ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ করে, भाग प्लस ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে, তো এ আর বিনও থাকবে, ঠিক আছে? তো এবার হয়ে যাবে, বিন যদি হয় তো বিন হচ্ছে পারফেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বসবে, হ্যাজ বা হ্যাভ, প্রেজেন্ট যেটা বসছিল, পাস্টে বসবে হ্যাড, ফিউচারে বসবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তার মানে কি হলো দেখো, হ্যাজ বিন, হ্যাজের সঙ্গে বিন কিংবা হ্যাভ বিন, এর পরে আইএনজি বসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড বিন এর পরে আইএনজি বসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন পরে আইএনজি বসলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস আছে কিনা এটা বোঝার জন্য এই বিন দেখলেই বুঝতে পারবে যে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাই না?
কারণ এটাকে তো বুঝাবার জন্য একটা আলাদা করে ভিত্তি দিয়েছে একে, বুঝা গেল, যে তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকো। আর একে আরো একটু কাছাকাছি দিয়ে দিয়েছে, হ্যাজ হ্যাভ দিয়েছে, যেটা আইনজি এর সঙ্গে বসে না। আইনজি তো এমিজার বসে, তাই না? present এ I am হ্যাঁ, কিন্তু এখানে এই ভাবটা পারফেক্টের ভাব বলবে, ঠিক আছে? হ্যাজ বিন, হ্যাভ বিন এর পরে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন পরে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস। আর হ্যাড বিন এর পরে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একবার রিপিট করছি, হ্যাজ বিন, হ্যাভ বিন আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন প্লাস আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বাট এদের কিছুটা পরে সিন্স বা ফর বসে, কি বসে? সিন্স বা ফর বসে, ঠিক আছে? আমি পুরো স্ট্রাকচার দিব, আগে চেনাচ্ছি আমি। সিন্স বা ফর বসে। এবার এই সিন্স আর ফরের মধ্যে তোমাদের ঝামেলা লেগে যায়। সিন্স ফরটা পরে বুঝাচ্ছি, আগে তোমরা আমাকে বলো যে এই তিনটে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললাম, এটা বুঝতে পেরেছো কি পারোনি, না রিপিট করব, বলো। বুঝে নিয়েছো? তাহলে হ্যাজ বিন আর ফিউচারটা রিপিট করবো, তো একবার রিপিট করে দিই। হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড বিন আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস ইজ ক্লিয়ার। এবার আমি চলে আসছি সিন্স বা ফর। এখানে সবচেয়ে ছেলেরা দেরি করে সিন্স বা ফরে। তারপরে লাস্টে আরেকটা কথা বলবো, আজকের ক্লাস আমার শেষ হয়ে যাবে। সেটা বলবো ডিফারেন্স বিটুইন কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এবং পারফেক্টের মধ্যে পার্থক্যটা কি, তাহলে ওটা করার পরে শেষ করব আমি। তো এবার আমি যেটা বলছি যে সিন্স বা ফর, আমি আমার স্টাইলে বলবো, তোমরা বই যা পড়েছো পড়েছো, ঠিক আছে? আমি আমার স্টাইলে বলবো, ভুল হবে না। যেখানে দেখবে, যদি আমাকে আমার বয়স জিজ্ঞেস করো, বা আমাকে জিজ্ঞেস করো যে স্যার আপনি কতদিন ধরে পড়াচ্ছেন, তো আমি আজকে বলবো যে আমি 24 বছর ধরে পড়াচ্ছি। যদি আমাকে 2 বছর আগে জিজ্ঞেস করতে, তা আমি বলতাম 22 বছর ধরে পড়াচ্ছি। যদি আমাকে 5 বছর পরে যদি জিজ্ঞেস করো, যদি আমি পড়াই, তো আমি বলবো 29 বছর ধরে পড়াচ্ছি। তারপরে আমাকে যখনই তুমি জিজ্ঞেস করবে যে স্যার আপনি কতদিন ধরে পড়াচ্ছেন, তো আমাকে ওইটা বলতে হবে হিসাব করে করে, হলো? আর ওইটা যদি না বলে, যদি আমি একটা কথা বলি, দেখো আমি পড়াচ্ছি 1997 সাল থেকে, 1997। এবার আমাকে বলো তো, আমি যদি 5 বছর পর যদি বলো, তো আমি কি বলবো? 1997 সাল থেকে। 3 বছর আগে জিজ্ঞেস করলে কি বলতাম? 1997 থেকে। তো যেটা পরিবর্তন করার সিন নেই, কি বলছি শোনো, যেখানে পরিবর্তন করার কোনো সিনই নেই, সেখানে সিন বলবে। যেখানে পরিবর্তন করার সিনস নেই, সেখানে সিন্স বসবে। অর্থাৎ আমি এখানে বসাবো সিন্স 1997। এক কথায় ক্লিয়ার হলো? তোমার যদি তোমার বয়স জিজ্ঞেস করে, আজকে যদি এজ জিজ্ঞেস করে, তো তুমি আজকে এজ হিসাব করে বলবে। 4 বছর পর জিজ্ঞেস করবে, আবার হিসাব করতে হবে। এই জন্য ওটা না পেয়ে তুমি ডেট অফ বার্থ বল দাও, বোঝা গেল? তো যেখানে কোনো পরিবর্তন করার সিন নেই, সেখানে সিন বলবে। ক্লিয়ার? ফিক্সড? ক্লিয়ার? যেখানে পরিবর্তন করার সিন নেই, সেখানে সিন বলবে। একদম সব থেকে শর্টে বললাম আমি আজকে, বেসিকটা বুঝাচ্ছি, তারপরে পুরোটা ক্লিয়ার করব আমি। এবার আমি চলে আসি, যে এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। চার্ট তোমরা পেয়ে যাবে, তো তোমাদেরকে যেভাবে লিখেছো লিখেছো, আমার যখন চার্ট পেয়ে যাবে তোমরা, তো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এবার আমি লাস্ট কথা বলবো, ডিফারেন্স বিটুইন কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে চলিতেছে, চলিতে এরকম চলবে। তো কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস মধ্যে ডিফারেন্স,
বুঝবো কি করে এটা কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, বাংলা লক্ষণটা একই আছে। তো এটা বোঝার জন্য একটা কথা বলে দিচ্ছি, শুধু অনলি ওয়ান ওয়ার্ড ইজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড ইজ ইট কন্টিনিউয়াস টেন্স অর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা ওয়ার্ড যথেষ্ট। সেটা হচ্ছে যে যদি তোমাকে টাইম লাগিয়ে দেয়, টাইম প্লাস কন্টিনিউয়াস ইকুয়াল টু পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি যে আমি তোমাদেরকে ইংলিশ টেন্স শেখাচ্ছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আমি যদি বলি 2 ঘন্টা ধরে টেন্স শেখাচ্ছি, পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ আমি বলার সঙ্গে টাইম যোগ করে দিলাম। বৃষ্টি যদি হচ্ছে বলি তো কন্টিনিউয়াস, কিন্তু সকাল 7টা থেকে বৃষ্টি হচ্ছে যদি বলি তো পারফেক্ট কন্টিনিউয়াস। একটাই ওয়ার্ড ক্লিয়ার হলো? হ্যাঁ, অর্থাৎ আমি যখন টাইমটা যোগ করছি তখন সেই কন্টিনিউয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আর যতক্ষণ টাইম চেঞ্জ করছি না, 1 বছর ধরে বৃষ্টি হোক, সব ডুবে যাক, কিন্তু কন্টিনিউয়াসই হবে। যদি আমি বলি বৃষ্টি হচ্ছে, আমি যদি কিছু না বলি, ওটা কন্টিনিউয়াসই হবে। ক্লিয়ার হলো কি বললাম? তো টাইম প্লাস কন্টিনিউয়াস ইকুয়াল টু পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই টাইম আছে বলে সিন্স বা ফর বসে, এটা টাইমের জন্য বসে। ক্লিয়ার? সিন্স বা ফরটা কেন বসে? টাইমের জন্য, টাইমটাকে বোঝাবার জন্য। সিন্স 1997 বলে 97 থেকে বোঝাবে, আর সিন্স 24 ইয়ার্স মানে 24 বছর ধরে, দুটোই টাইমকে বোঝাচ্ছে। ক্লিয়ার হলো? ওই টাইমের জন্য আলাদা করে সিন্স বা ফর এলো। কেন এলো? ক্লিয়ার হয়ে গেল? তাহলে ইংলিশ একদম খুব সোজা। তো তোমরা বলো যে টেন্সের আজকের ক্লাসটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ, তো টেন্সের হয়ে গেলে আমি নেক্সট দিন তোমাদেরকে ভয়েসের ক্লাসটা করাবো বেশি। আগে প্রথমে একবার আমি বলে দিই, আমি প্রথমে একবার পুরো গ্রামারটাকে এইভাবে করে প্রথমে 7 দিনে শেষ করে দেবো, মানে তারপরে আবার প্র্যাকটিস সেট করাবো। আর প্র্যাকটিস সেট করাতে গেলে ওই গ্রামারগুলো আরেকবার করে বলবো, রিভাইজ হতেই থাকবে। বুঝা গেল? আর প্র্যাকটিস সেট করে দেবো। তো আবার অঙ্কের সঙ্গে সঙ্গে ইংলিশটাও চালু হয়ে গেল, যাতে তোমাদের ইংলিশ কোনো অসুবিধা না হয়। আমি আবার সপ্তাহে কোনো কোনো দিন আবার তোমার জীবন বিজ্ঞানও বোঝাবো, কোনোদিন ভৌত বিজ্ঞানও বোঝাবো, ফিজিক্যাল সায়েন্সও বোঝাবো। তার কারণটা হচ্ছে যে তোমাদের যারা যারা আমি একটা দেখো তোমাদেরকে দিয়েছি, এটা লাইফ সায়েন্সের পার্ট দিয়েছি। বলেছি যাদের যাদের তোমাদের পরীক্ষা আছে, একটা এখন নার্সিং এর পরীক্ষা চলবে আর কি। তো নার্সিং এর পরীক্ষা হবে, যেটা নাম্বারের ভিত্তিতে হচ্ছিল আগে, এই বছরে নাম্বারের ভিত্তিতে হচ্ছে না। যেহেতু মানে নাম্বারের ভিত্তিতে কেন করছে না এই বছর, তোমরা বুঝতে পারছো যে একটা জিনিস আলোচনা হয়ে যাবে যে এই বছর মাধ্যমিক না হওয়ার সম্ভাবনা আছে। গত বছর মাধ্যমিক হয়েছিল? গত বছর হ্যাঁ, গত বছর মাধ্যমিক হয়নি না, উচ্চ মাধ্যমিক হয়নি। তো এবার দেখা গেল যে গত বছর যে পরীক্ষা হয়নি বা এবছর পরীক্ষা হবে না, তো যারা যারা পরীক্ষা না দিয়ে নাম্বার পেয়ে গেছে, তো তারা যদি চাকরি পেয়ে যায়, তাদেরকে যদি বেশি নাম্বার দিয়ে দেওয়া হয়, চাকরি পেয়ে যায়, তো বাকিরা এটা বলতে শুরু করবে যে ওরা তো না পড়ে পেয়েছে, তো ওই নাম্বারের সঙ্গে আমাদের নাম্বার, আমি পড়লে ওর থেকে বেশি পেতাম, ভালো প্রিপারেশন না করলেও বলতো যে আমি এই বছর ভালো প্রিপারেশন করেছিলাম, আমি ভালো নাম্বার পেতাম, তাহলে আমার হলো না। এইটাকে বাদ দেওয়ার জন্য, এইটা যেন কথা না উঠে যায়, এইটার জন্য এই বছরের নার্সিং এর এই সিস্টেমটাকে পরীক্ষা নিয়ে নেওয়া হলো। এবং এবার একবার হয়ে গেল মানে এবার আমার মনে হচ্ছে যে বারবার এবার এটা এই পরীক্ষার ভিত্তিতেই যাবে। তো এইটা একটা সুবিধা হয়ে গেল তোমাদের ক্ষেত্রে, যারা কম নাম্বার পেয়েছো মাধ্যমিকে, যারা অনেক আগে পরীক্ষা দিয়ে দিয়েছো, তাদের সময় নাম্বারটা পাওয়াটা টাফ হচ্ছিল, তো তাদের ক্ষেত্রে একটা সুবিধা হয়ে গেল যে তোমরা একটা চান্স পেয়ে গেলে পড়াশোনা করে এটা দেওয়া। কারণ এখানে চাকরিটা সিওর আছে। কেউ যদি চান্স পেয়ে 3 বছর ট্রেনিং করে নেয়, তো তাদের চাকরি একদম সিওর। তো এখানে চান্স পাওয়াটা টাফ বটে। তো যদি তোমরা একটা চান্স পেলে, তো এই চান্সটাকে কাজে লাগাতে পারো। যারা যারা অ্যাপ্লাই করেছো, তো তারা কিছুদিন আগে বেরিয়েছিল, লকডাউনের আগে বেরিয়েছিল, অনেকেই অ্যাপ্লাই করেছো। তো তারা এটা বললাম, তারা 10 দিনের মধ্যে এটা শেষ করবে। আর যাদের
নেই তারা 1 মাসের মধ্যে শেষ করবে। আমি 10 দিন পরে আরো নোটস দিব। আগে নোটসগুলো কিছুটা পড়ে নিবে, কিছুটা পড়ার পরে আমি যখন বুঝাবো তখন মাথায় ঢুকবে। আর কিছুই পড়লে না আর আমি ডাইরেক্ট বলতে লাগলাম তো অতটা ক্লিয়ার হবে না। এই জন্য আগে পড়ে নাও ওটা, তারপর আমি সায়েন্সের ক্লাসগুলো করব। তো আজকের ক্লাস আমি এখানে অফ করছি, রেকর্ডিং করেছি ক্লাস। কালকে আমি পেয়ে গেলে, কালকে তো পেয়ে যাব, তো তখন আমি এটা কালকে ছেড়ে দেবো তোমাদেরকে। আর তোমরা যেটা বললাম টেলিগ্রামে, তোমরা সবাই একটা করে টেলিগ্রাম যাদের যাদের নেই তার টেলিগ্রাম করে নিজের অ্যাকাউন্টটা খুলে রাখো। আমি সাদ্দামকে বলে দেবো এক এক করে জয়েন করবে। কারণ সবাই যখন জয়েন হয়ে যাবে তো তখন আমি এই বড় বড় যে ভিডিও আছে 2 ঘন্টার ভিডিও সেগুলো টেলিগ্রামে ছেড়ে দেবো। তো সেটা আমি 2 ঘন্টা ধরে যে ভিডিও করলাম সেটা 30 মিনিটে মোটামুটি 200 MB মাত্র, 200 MBর মধ্যেই হয়ে যাবে। যেটা আমি একটা ভিডিও করতাম তো পার করে যেত। তারপরে হোয়াটসঅ্যাপ ওটাকে কমতো। তো এটা 30 মিনিটে এটা সুবিধা হচ্ছে বলে 30 মিনিটটাকেই ধরে রেখেছি যে আমার 2 ঘন্টার ভিডিও 200 MBর মধ্যে হয়ে যাচ্ছে। তো এই জন্য এটা একটা ভিডিও ইউটিউবে চলে গেছে 2 ঘন্টার ভিডিও। তো সব ভিডিও তো দেওয়া যাবে না ইউটিউবে, তো কিছু কিছু ভিডিও দিব। তো তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করলাম। তোমাদের কিছু বলার থাকলে বলো। কারো কিছু বলার আছে? কারো কিছু বলার না থাকলে আস্তে আস্তে করে কুইট করে যাও, সবাই কুইট করে গেলে তারপর আমি অফ করবো। বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করবে, আমি অনেক নোটস দিব। শুধু ফলো না, ওটা মুখস্থ করে নিতে হবে। 7 দিন সময় দিয়েছি, 7 দিনের মধ্যেই করে নিতে হবে, আমি পড়া ধরবো। হ্যাঁ বলো। ডব্লিউবি পুলিশের জন্য আমি কিছু নোটস কালকে কিছু পাঠিয়ে দেবো, ওগুলো পড়িও। ঠিক আছে, কাল কিছু সেট পাঠাবো। তো ডব্লিউবির জন্য সেট পাঠাবো, সেগুলো পড়বে। ঠিক আছে, কালকে সেট দেবো। ওটার বাইরে পড়বে না, ওগুলো পড়ি মানে একদম কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকবে এরকম সেট। অঙ্ক তো আমি করে দিচ্ছি, আর ওইগুলো কিছুটা পড়ে নাও। তারপরে আমি কিছু কিছু ক্লাসও দিয়ে দেবো, কিছু টেস্টও নিয়ে নেবো। তো ডব্লিউবিপিটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যার যেটা প্রবলেম তোমরা আমাকে চ্যাট করেও বলতে পারো, বুঝতে পারলে তো। আর যখন ক্লাস চালাবো আমি তখন তোমরা চ্যাটিং করে বলে দিবে, তাই আমি ক্লাসের পরেও চ্যাটিংগুলো দেখে নেব। আর নাহলে নেক্সট দিন থেকে একটা আমি মোবাইল আমার কাছে রাখবো, সেখানে চ্যাটিংগুলো দেখতে পাবো আমি। তো তোমরা সবসময় না বলে চ্যাট করেও বলতে পারো। ঠিক আছে, তোমাদের প্রবলেমগুলো আমি সেই হিসাবে আমার ক্লাসটা সেট করব। তো আজকে ক্লাস এখানে অফ করছি। আর কেউ কিছু বলবে? যে বলবে সে থেকে যাবে, যে বলবে না সে আস্তে আস্তে কুইট করো।